কাশেম আলী বাক্যহারা হয়ে গেলেন। মাথা ঘুরাচ্ছে। জামিলের নাম আর মেয়েটার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল। বস্তা থেকে লাশ বের করে ধাক্কা দিলেন মাঝ নদীতে। নাজির সময় নিয়ে পাড়ে ভিড়াল নৌকা। নৌকা আগে থেকেই রাখা কেরোসিন তেল নিয়ে নিচে নেমে এলো। বস্তা পলিথিন সহ সঙ্গে আনা সমস্ত পোশাক আশাককে ধরিয়ে দিল আগুন। যতক্ষণ না তা ছাই হয় ততক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজির। কাশেম আলী আশ্বস্ত করে বললেন, তুই মিস্ত্রির কাছে যা নাজির, এগুলো আমি সাফ করতেছি। নৌকা একটু রক্ত লাগছে, দুইতে হইব। আবার মাইয়াটা একলা অন্ধকারে ডরায়। নাজির পাল্টা জবাব দিল না। কাশেম আলী নরম স্বরে বললেন, আমার ভাল লাগতেছে না। কি হইতেছে এইসব? ওইটুকু একটা মাইয়ার দিকেও কুনজর পড়েছে, কি অপরাধ তার? অপরাধ তো আমাকেও আসিল না, তবে এত বছর ধরে ভোগ করতেছি। হুন নাজির, আমি কইছি না আমার মায়ের সুখ আর ভালার লাইগা যা করার আমি করবো। প্রয়োজন হলে খুন করতো পিছপা হমো না। ওরা আমার মায়ের দিকে নজর দিছে। জামিলের সেদিন আমি খুন করতে পারি নাই, শুধু পরিবার আর সমাজের ডরে। আমার মিস্ত্রি সে তোয়াক্কা করে নাই, হয় দেখাইয়া দিছে। তুই চিন্তা করিস না, মিস্ত্রির বাপ কাশেম আলী মরে নাই। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর না। নাজির সন্তুষ্ট হলো। এটাই তো সে শুনতে চেয়েছিল। কাশেম আলী পুনরায় বললেন, আজ যাইতে আমার ঘুম আইব না। সকাল হইতে মিস্ত্রি লইয়া বাড়িতে আইবি। নাজমলের বিয়ে আসিল আইস, কাল বউ নিয়ে বাড়ি ফিরব। সকাল হলে আর সোহেলের খোঁজ করব। তার মাসে গেলে সন্দেহ পারবো। এতে ক্ষতি আপনার মাইয়ারে। বুকে পাথর চাপা দেন, কেউ যাতে টেন না পায়, এমনকি আপনার পোলারাও না। কাশেম আলী মাথা নাড়ান। নাজির আর দাঁড়ায় না, চলে যায় বাড়ির পথে। কাশেম আলী দ্রুত নৌকাটা ভালো করে ধুয়ে বেঁধে ফেলেন ঘাটে। ছাইগুলো পানিতে ফেলে হাত মুখ ধুয়ে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। নাজির এসেই ডেকে তুলে নৌসাদকে আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে বলে, কাম শেষ, যা হয়েছে সব ভুলে যা। একেবারে হ্যাগো মতন চুপ থাকতে হইব। এইখান থেকে সোজা যাবি মিল্টনের কাছে। বাড়ি ফিরবি একেবারে আলো ফুটলে, যাতে কেউ সন্দেহ না করে। নওশাদ মাথা নাড়ায়। প্রশ্ন না করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাজির গিয়ে ঘরের তালা খুলে দেখতে পায় গুটিসুটি মেরে শুয়ে থাকা মিষ্টিকে। তাকে সেই রাতেই ডেকে তুলে কলপার নিয়ে যায় সে। কল চেপে বালতির পর বালতি পানি ভরে গোসল করিয়ে ঘরে আনে। জ্বরে মেয়ের গা পুড়ে যাচ্ছে, পোশাক বদলানোতে সাহায্য করে। তারপর চলে আসে সে নিজেদের ঘরে। প্রলেপ মোটামুটি শুকিয়েছে। মেঝেতে বস্তা বিছিয়ে রেখে স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে নাজের। মাথায় হাত বুলি দিতে দিতে ফিসফিস করে বলে, সব দুঃস্বপ্ন তলমিস্ত্রি, কিচ্ছু হয় নাই। তুমি কোনো ভুল করো নাই। আমার বউ ভুল করতেই পারে না। মিশ্রি ফুপিয়ে উঠে মিশে যায় স্বামীর দেহের সঙ্গে। নাজির তাকে আগলে নেয় ধীরে ধীরে। রাতের গভীরতা কমতে থাকে, অথচ আজকের রাতের এই ভয়াবহতা কেউ জানতে পারে না। কুয়াশার আড়ালে সব গোপন থাকে, যেমনটা ছিল তার মায়ের ক্ষেত্রে। শীতের মধ্যে বৃষ্টির ব্যাপারটা অদ্ভুত না? এই অদ্ভুত ঘটনাটাই আজ ঘটেছে। আর কাঁপানো শীতের মধ্যে ভোর রাত থেকে ছুমছুম আওয়াজে টিনের চালে বৃষ্টি পড়ছে। কলিমের মা আধ ভেজা হয়ে বৃষ্টির মধ্যে চলে এসেছেন শাহবাড়ি। হাত গুটিয়ে ঘরে বসে থাকার মতো জীবন যে তার নয়। পেট চালাতে হবে, তাও আবার এক পেট নয়, দুটো পেট। দড়িতে ঝুলে থাকা গামছাটা নামিয়ে মাথা মুছতে মুছতেই বললেন, হঠাৎ বৃষ্টি শুরু হইল কেন? অসময়ের বৃষ্টি ভালো না। এই বছরে মনে হয় মাঘ মাইয়ায় শীত পড়ব। ফরিদা বারান্দায় বসে অন্যমনস্ক হয়ে চাল বাচ্ছেন। কোথায় কি হচ্ছে, কে কি বলছে সেদিকে মনোযোগ নেই। ভাইটা ঘুম থেকে উঠেছে, ছাতা মাথায় চলে গেছে বাড়ি। ওইদিকে গত রাতে যে কি হলো বুঝতেই পারছে না। মনে হচ্ছে যেন কোনো এক গোলকধাঁধে আটকে পড়েছেন। সোহেল আচানক কোথায় চলে গেল? নাজিরটাই বা বাড়ি ফিরে এলো কেন? আর মিশ্রি, সে তো সব জেনে গিয়েছে ফরিদার আসল রূপ। এবার কি হবে? সবই কি কাকতালীয় নাকি পরিকল্পনা? এত বছরের সাজানো দাবার গুটি কি তবে? ভাবি, কই মরছেন? কলিমের মায়ের ডাকে ভাবনা কেটে গেল ফরিদার। লাফিয়ে উঠলেন কিছুটা। কি জানি কইতাছিল। বলতে বলতে এই সজাগ দৃষ্টিতে তাকালেন নাজিরের বন্ধ দরজার পানে। কলিমের মা বললেন, আইজ না বলে নাজমুলের বউ লইয়া বাড়ি ফিরব। আমনের মন কই থাহে? কি কাম করতে হইব কন না কেন? উঠান খোপা, খোপ তো আইজ ঝাড়ু দেওয়া যাইব না। এতটুকু আইব আয়োজন করতে হইব না? আব্বাসে বাজার করে আনবো, গতকাল ফোর দিছি। পোলাওর চাল
আদা রসুন পেঁয়াজ মরিচ মশলাপাতি সব ঘরে আছে, ওইগুলা গুছাইয়া ফেল। কলিমের মা বসে রইলেন। এই বাড়ির বড় ভাবিকে আজ অদ্ভুত লাগছে। জিনিসপত্র ঘর থেকে না এনে দিলে গোছাবে কি করে? নাজিরের বন্ধ ঘরের দরজা হঠাৎই খুলে গেল। ফরিদা লাফিয়ে উঠলেন। শকুনি দৃষ্টিতে তাকালেন সেই দিকে। নাজির বেরিয়ে এলো। বৃষ্টি দেখে বেজায় খুশি হলো। হাত বাড়িয়ে চাল থেকে গড়িয়ে পড়া পরিষ্কার পানি দিয়ে বাসি মুখে ঝাপটাও দিল। ঘর থেকে মাজন এনে আঙুলের সাহায্যে দাঁত মাজতে মাজতে কলিমের মায়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, নশে এখনো ফিরে নাই? না দেখি, আমি তো মাত্রই আইলাম, হঠাৎ কইরা বৃষ্টি নামছে। হে আবার কই গেছে? আমার পুষ্করের মালচানি কাটে চুরি করে লয়ে যায়, তাই অয় আর মিল্টনে মিললে সারা রাত পাহারা দিছে। কইছিলাম ফজর আজান দিলে বাড়িতে পড়িস, এখনো দেখি আইয়ে নাই। ফরিদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। হাপা বোঝার চেষ্টা করছেন বোধহয়। নাজির ইচ্ছে করে ওই মহিলার দিকেই তাকাচ্ছে না, তবে যা বোঝার বুঝে গেল। ছাতা মাথায় উঠোন পেরিয়ে চলে গেল সে কলপার। হাত মুখ ধুয়ে কল চেপে চিনের বালতি ভরে পানি এনে রাখলো বারান্দায়। সাথে আরেকটি খালি বালতি এনে রাখলো চাল দিয়ে গড়িয়ে পড়া পানির নিচে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, বউ আয়ো, মুখ ধুয়ে যাও। ডাকার কিছুক্ষণ পর টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো মিষ্টি। জ্বর একটু কমেনি, বরং তাপমাত্রা আরও বেড়েছে। ততক্ষণে নাজির ভাতের চাল ধুয়ে চুলোয় বসিয়ে দিয়ে কলিমের মায়ের উদ্দেশ্যেই বললাম, আমার বউয়ের জ্বর আইছে, আমার বউয়ের জ্বর আইছে, মাত্র আনতে দেন তো চাষি। আলু করে সিদ্ধ করে দিয়েন, ঝাল ঝাল ভর্তা ভাল লাগবে। কলিমের মা আজকাল আর বউটার নামে নিন্দে বা কটু কথা বলেন না। পাছে নাজির জেনে গেলে তার উপর মেয়ের মুখও চলে বেশি, বাপ রে। তাই চুপচাপ রান্নাঘরেই চলে গেলেন। বারান্দায় একপাশ ভেজা। মিশ্রি ধীরে ধীরে দাঁত মাজল। নাজির তার দিকে মগ ভর্তি পানি এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে কুলি করো, দোকা ভাত খেয়ে জ্বরের ওষুধ খাইতে হইব। মিষ্টি শুধু মাথা নাড়ায়। কুলি করতেই গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দেয় নাজির। অনেকক্ষণ পর ফরিদা বলে উঠছেন, ওর কপালে এইটা কি হইছে? তারা দুজনেই দূরে সিঁড়িতে বসে থাকা ফরিদার দিকে তাকালো ঘৃণায়। চোখ সরিয়ে নিল মিশ্রি। মহিলার কণ্ঠস্বর আর চোখ জলজল করা। ভয় দেখে স্ত্রীর পিঠে হাত বুলাতে বুলাতে নাজির উত্তর দিল, আর কোয়েন না, খাটের কোণে বাড়ি খাইছে। এমনি এমনি? না, আপনি বলে আগে দিয়ে গেছিলেন। মানে? নাজির উঠে দাঁড়ালো, মুখ বাঁকিয়ে পড়ল, আপনার হাব ভাব তো সুবিধা লাগতেছে না। কাল রাত থেকে দেখতেছি সৌরলাহান মতিকতি করছেন কি? কি করমু, এমনি জিগাইলাম। ফরিদা বসা থেকে উঠে গেলেন। ঘরের দিকে যেতে যেতে বললেন, রান্না শেষ হইলে আমার কামগুলা শেষ কইরা দিস করিমের মা, জিনিসপাতি বাহির করে রাখছি। কলিমের মা মুখে কিছু বললেন না। ভাতের সাথে আলু দিয়েছিলেন সেদ্ধ করতে, সেগুলোই ভাত থেকে আলাদা করে পাতিল উপুর করলেন। মিষ্টিকে ঘরে পাঠিয়ে নাজির এসে দাঁড়ালো রান্নাঘরের সামনে। সবার হাতের ধরা ছোঁয়া, খাবার সে খেতে পারে না, তাই বলল, বাকি কাম আমি করে নেব চাষি, আপনি এখন যান। আজ তো আবার অনেক মেমন আইব। হ ভাবি রে, তো কখন ধইরাই কইতাছি সব জোগাড় যন্ত্র কইরা দিতে, হলই না। এখন দেহি গিয়া ভাতে শেঁকা দিয়ে পাতিল ঘরে নিয়ে রাখলো নাজির। পেঁয়াজ কুচি করে কেটে তাতে পোড়া মরিচ লবণ সরিষার তেল একত্রে মাখিয়ে করলো আলু ভর্তা। তারপর বড় একটা থালায় খাবার বেড়ে নিয়ে চলে এলো ঘরে। খাটের সাথে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে মিশ্রি। এক রাতের ব্যবধানে মেয়েটার সৌন্দর্য যেন ভাটা পড়েছে, চোখের কোটর ডেবে গিয়েছে। রাজির সামনে এসে বসে গ্লাসে পানি ভরে একপাশে রাখলো। ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, হা করো। মিষ্টি হা করলো না। নিষ্প্রাণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকালো। নাজির পুনরায় তাকে খাওয়ার জন্য তাড়া দিল, কিন্তু এবারও সে কথা ছিল না, বরং আচমকা ফুঁপিয়ে উঠল। স্বামীর বুকে এসে ঠাঁই নিল। নাজির অপ্রস্তুত হলো। দুলে উঠলো তার সারা দেহ। হাতের থালাটা পড়তে গিয়েও পুরল না। সময় মতো ধরে নিল হাত থেকে। কয়েক দানা ভাত গিয়ে বিছানায় পড়েছে হয়তো, সেই খেয়ালটাও করলো না। বরং রাগ না করে মাথায় থুতনি ছুঁয়ে পাশে থালাটা রেখে দিয়ে পরম স্নেহে এক হাতে জড়িয়ে ধরলো তাকে। নরম স্বরে বলল, খারাপ লাগতেছে, কটা ভাত খাও, না হলে শরীর আরো দুর্বল হয়ে যাইব। মেয়েটা উত্তর দেওয়ার বদলে হাউ মাউ করে কেঁদে দিল। নাজির কিছু সময়ের জন্য থমকে গেল। পরক্ষণে চোখ শক্ত হলো তার। চুলের গোছা শক্ত করে ধরে বুক থেকে সরিয়ে কঠোর গলায় বলল, কান্দস কেন? জামাই মরছে তোর?
ব্যথা কুকড়ে উঠল মিশ্রি, অশ্রুতে চোখ জোড়া ভরে উঠেছে। নাজির বেশিক্ষণ রেগে থাকতে পারলো না। কি এক মায়ায় পড়ল সে, মায়া নাকি ভালোবাসা, অথচ তো নাজির বোঝে না, শুধু জানে সামনে থাকা এই মেয়েটি তার স্ত্রী, সুখ দুঃখের সঙ্গিনী। এর সঙ্গেই তাকে দুনিয়ার জীবন পার করতে হবে। আল্লাহ চাইলে হয়তো পরকালেও পাবে। হাতটা শিথিল হয়ে এলো নাজিরের। স্ত্রীর নরম ঠোঁট জোড়া আঁকড়ে ধরল, কিছু সময় পর ছেড়ে দিয়ে বাম হাতে চোখের অশ্রু মুছে দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে বউ? কান্দে না, আমি আছি তো। আমার কষ্ট হচ্ছে। কোন জায়গা? কথা না হলে তো হইবই। আমি একটা মানুষকে মেরে ফেলেছি। নাজির বিরক্ত হলো। হুটহাট তার রাগ উঠে যাচ্ছে, আবার বেশিক্ষণ সেই রাগ ধরেও রাখতে পারছে না। গাল দুটো চেপে ধরে চাপার স্বরে বলল, চুপ, এসব মুখে আনতে নিষেধ করছি না? তুই না মারলে হয়তো ওরা মেরে দিত। কাল তো ঠিকই জ্ঞানের জ্ঞানের কথা কইছ, আর সেই জ্ঞান কই গেল? আমি সারা রাত ঠিক মতো ঘুমোতে পারিনি। স্বপ্নেও দেখেছি আমি এসব। কত বড় পাপ করেছি আমি। এইটারে বাপ কয় না। তাকে আমার দিকে দাও। এই বাড়ির কেউ আমাকে নিছেন না। ওরা লোভী, খারাপ মানুষ। লোভে বইরে আমার দাদারে মারছে, বাপরে মারছে, মায়ের ইজ্জত নষ্ট করছে, আমার আর আমার ভাইয়ের সব কিছু থেকে বঞ্চিত করছে। আমার শেষ সম্বল তোমারও আমার থেকে কায়রা নিতে চাইছে। এরপরও তাকে মধ্যে কোনো অনুশোচনা নাই। ওরা কাউরে ডরায় না, কি নিখুঁত অভিনয় করে। আমরা হয়তো যে কোনো সময় সরাই দিতে পারে। আমি আমি সব জানি, তো আমি ভাঙি নাই। আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। তাকে মতো সুন্দর করে অভিনয় করতেছে। তুমি কেন পারবা না? তোমার কি এর এত কষ্ট? তুমি জীবনে কি হারাইছো? কিচ্ছু না, তোমার সব আছে। বাপ মা ভাই বোন সব। লগে একটা স্বামী আছে। আল্লাহ তোমার লগে আছে। যতবার বিপদে পড়ছো ততবার তিনিই তোমার রক্ষা করছে। এত কিছুর পরও চোখে পানি কেন? তুমি পবিত্র, সুন্দর একটা মাইয়া। তোমার কানলে মারায় না। তুমি কোনো ভুল করো নাই। সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি, তোমার বিশ্বাস করি। আর কয়টা দিন শুধু অপেক্ষা করো, মুখের ধারে সব অমানুষের পতন হইব। নতুন বছর আমাকে জীবনের সুখ নিয়ে আইব। নিজে না ডরাইয়ে অন্যের চোখে ডর আনতে শিখো। মিষ্টির কান্না বেগ কমলো, এখন শুধু ফোপাচ্ছে। নাজির পুনরায় তার মুখের সামনে খাবার ধরল। হা করো, না খায় নিজের কষ্ট তার মানেই হয় না। বাধ্য মেয়ের মতো হা করলো মিশ্রি। 2 লোকমা খেতে চোখ মুখ কুচকে নিল। অনেক ঝাল। ইচ্ছা কইরাই দিছে। জ্বরের মুখে ঝাল ভাল লাগবো, শীতের মধ্যে ঘাম ছুটবো। আমি এত ঝাল খেতে পারি না। আইস খাও, শরীরের লাইগা ভালো। বাধ্য হয়ে আরো কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিল সে। পানি খেয়ে পেট ফুলল। নাজির তাকে আর জোরাচুরি করলো না। অবশিষ্ট ভাতটুকু নিজে খেয়ে হাত ধুয়ে ওষুধ সেবন করলো স্ত্রীকে। জিজ্ঞেস করলাম, খেজুরের রস খাইবা? না। কেন খাও না? খাই। আচ্ছা, লতিপুর দিয়া বিকালে কলেজ বান্ধামো। কিছু বলল না মিশ্রি। নাজির ঘর থেকে বের হলো। বৃষ্টি থেমে গিয়েছে, উঠোন ভিজে আছে, কিছু কিছু জায়গায় শ্যাওলাও পড়েছে। তখনই কলপার থেকে বের হতে দেখা গেল নওশাদকে। নাজির গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম, কই মরছিলি? বেলা বাজে কয়টা? আর বলো না, বিল্ডরটা জোর করে বাজারে দিয়ে গেল। ওখান থেকে নাস্তা করে গিয়েছিলাম পাশের গ্রামে। বেগুন চারা, লাউ চারা, আরো কি সব এনেছে যেন। আচ্ছা, ভাবির কি অবস্থা? জ্বর আইছে? এই সন্দেহই করেছিলাম। ওষুধ আনতে হবে? না, ঘরে আছে। আশেপাশে তারপর তাকিয়েই আনত স্বরে নওশাদ জিজ্ঞেস করলাম, বাড়ির কি অবস্থা? চোরের মন পুলিশ পুলিশ, সাবধানে থাকিস। বেবস কিছু কয়ে ফেলাইস না আবার। নওশাদ মাথা নাড়িয়ে ঘরে চলে যায়। সারা রাত সে ঘুমায়নি, তাই মাথা ব্যথা করছে। আমিরুল শাহ কেদারায় বসা, বৃষ্টির মধ্যে বের হননি কোথাও। ফরিদা ঘরে এসে অস্থিরে পায়চারি করলেন কিছুক্ষণ। স্বামীর সামনে দাঁড়িয়ে অস্থিরতা নিয়েই বললেন, নাজির সব যাই না গেছে, এখন কি হইব? চুরুট ধরালেন আমিরুল শাহ, প্রশ্ন করলেন, কি জানছে? কাল রাইতের কথা, ওর বউ পুরা অসুস্থ, কপালে দেখলাম ব্যান্ডেজ। সোহেল হঠাৎ গেল গা, ফিরবো না কইরাও নাজির ফিরে আইলো। মাঝ রাইতে উঠানে দাঁড়াইয়া আমার লগে হাইসা কথা কইল। আজ সকালেও হেয়ালি কইরা কথা কইল। এইসবের মানে কি? ওর বউ তো চুপ থাকার মাইয়া না। আমি যে সোহেলেরে ওর বউয়ের ঘরে ঢুকাইছি তা অয় যাই না গেছে। আমিরুল শাহ ভীষণ শান্ত, অথচ গতকালও তিনি চিন্তায় অস্থির হয়েছিলেন। বললেন, করার আগে ভাবা উচিত ছিল। আমি তো বারবার তখন নিষেধ করছিলাম, কিন্তু তুই তোর ভাইয়ের কথায় লাফাইছস। এখন বোঝ মজা, ভালো মানুষই শেষ না। মজা নিতেছেন? খুব আনন্দ লাগতেছে?
সময় নেই এইসবের। তোর ভাইয়ের, তোর আর তোর পোলাপাইনের কখনো ভালো চায় নাই। ওই তোরে নিজের স্বার্থের লাগে ব্যবহার করে। আমিও অবশ্য স্বার্থের লাগাই তেলাই। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কারো আপন না। বইরা মাগি, এখনো বুঝলি না? পাইলি কি জীবনে? আপনি কি পাইছেন? নিজের মিহি চাইয়া দেখছেন? আমি শাহবাড়ির মাথা হইছি। সমাজের মানুষে আমার সম্মান করে, ডরায়। ভাই পোলা থাইককে শুরু কইরা নিজের পোলারাও ডরায়। চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ীরা সবাই, এমনকি তোর ভাইও মান্য কইরা চলে। এখনো উল্টা প্রশ্ন করবি? অথচ তুই আগে যা আছিলি এখনো তাই আসস। ফকিন্নি চিরকাল ফকিন্নি থাকে। রাগের শরীর জ্বলে উঠল ফরিদার। ইচ্ছে করলো স্বামী নামক লোকটার গলা টিপে মেরে ফেলতে। এত ঝামেলা না করে এটাকেই তো শুরুতে মেরে দিলেই হয়তো ভালোই হতো। আমিরুল শাহ তার মনোভাব হয়তো বুঝতে পারলেন, তাই পিতৃপূর্ণ হাসলেন। ফরিদা দাঁতে দাঁত পিষে বললেন, আমি ফাঁসলে আমনেও ফাঁসবেন। সত্য কয়দিন চাপা থাকে? সারা জীবন সেই ব্যবস্থা আগেই কইরে রাখছি। ফরিদা কিছু বলতে পারলেন না। আর বাইরে থেকে কলিমের মায়ের কণ্ঠস্বর ভেসে এলো। অস্থির হয়ে সেদিকে ছুটে গেলেন তিনি। এই শীতের মধ্যেও দেহ থেকে ঘাম ঝরছে। এতদিনের গড়া সব মিথ্যা। মায়ার দেয়াল ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। নাচির রাগী বদমেজাজি ছেলে সব জানার পরও কেন চুপ করে আছে? কি চলছে তার মনে? ভঙ্গুর হৃদয়ের মানুষেরা যে খুব ভয়ঙ্কর হয়, আজ সে জেনেছে। কাল মাস্টার বাড়ি জানবে, তারপর জানবে গোটা গ্রামবাসী। স্বামীর উপরেও তিনি আর ভরসা করতে পারেন না। কি এক যন্ত্রণায় পড়লেন। নববধূ নিয়ে নাজমুল বাড়ি ফিরল দুপুরে। অসুস্থতার বাহানায় ফরিদা আর ঘর থেকে বেরিয়ে হলেন না। মর্জিনা, বিথি, পারভেজ, হেলেনা আগেই চলে এসেছিল। তারাই নতুন বধূকে বরণ করে ঘরে তোল। মেয়েটার নাম শেওলে, মর্জিনার দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের মেয়ে। বাপের বাড়ির দিক থেকে মনের মতো মেয়ে পুত্রবধূ হিসেবে আনতে পারে তার খুশি যেন আর ধরেই না। নাজিরকে ডেকে বললেন, এই যে আমার নাজমুলের বউ, তোর বউ থেকে সুন্দরী না? ভ্রুচারা কুচকে গেল নাছিরের। এইটা কোনো প্রশ্ন হলো? এক পলক লাজুক মেয়েটার দিকে তাকে দৃষ্টি সরিয়ে নিল সে বলল, তুলনা না দিলে চলে না? না, তোর তো নিজের বউ লইয়া কম অহংকার না। আমার বউ আরো লম্বা, স্বাস্থ্যবতী, সুন্দর। মর্জিনার অদর ফ্যাকাশে হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখলো মেয়েটা আসলেই উঁচা লম্বা মিশ্রির থেকে পিছিয়ে। তবে অসুন্দর বলার উপায় নেই। কি সুন্দর মুখের গড়ন! হেলেনা মেয়েকে ধমক দিলেন, কি লইয়া বললি? যতই হোক সম্পর্কে নাজির হ্যার বাসুর লাগে, এসব কথা কইতে আছে। কারো লগে কারো তুলনা দেওয়া উচিত না। সঠিক সময় তার মায়েরা শিক্ষা দিলেন না নানি কেয়ার করার। সবাই সবার জায়গায় সুন্দর। তোর বউ কই? ডাক। আর কইেন না, কাল রাইতে আমি আয় দেখি খাট থেকে পুইরা কপাল ফাটাইছে। আজ আবার জ্বর। তা আমি কইলাম এত মানুষের সামনে বাইরে হওয়া দরকার নাই, নজর লাগলে। ঠিক করছস। কার নজর কেমন কোয়া যায় না। আমাগো মর্জিনায় তো ছোটবেলায় অনেক সুন্দর আছিল। একবার এক মহিলা ইয়া কইল পরি নাকি। হ্যাঁ, রাইতেই জড়াইলো, সারা শরীর উঠল 20 গোটা। কত কবিরাজ দেখাইছিল ওর বাপে। বড় জনেরও নাকি অসুখ, তাই আর বাহির হয় নাই। আবার আইস ভোর থেকে কি এর বৃষ্টি শুরু হইল। মন খারাপ করেন না, বলে ঘরে যান। মর্জিনা আরও অনেক কথা বলতে বলতে ভেতরে চলে গেলেন। হেলেনা সোজা এলেন নাজিরের ঘরে। মিষ্টি শুয়েছিল। জ্বরের উত্তাপ আগের তুলনায় কমেছে কিছুটা। অসুস্থ মেয়েটার মাথায় হাত রেখে দোয়া দুরুদ পরে ফু দিলেন তিনি। তবে মিশ্রি চোখ মেলে তাকে দেখতে পারল না। তাকে দিনটি এভাবেই কাটলো। শিউলির সঙ্গে তার ছোট বড় অবিবাহিত ভাই বোনেরা এসেছে। দুপুরে সবাই একসঙ্গে খাবার খেলো, ঘোরাঘুরি করলো। আপাতত বৌভাত পর্যন্ত এখানেই থাকবে। একেবারে নাইরে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবে। মাস্টার বাড়িতে রোজকার মতো সারাদিনে ব্যস্ততার পর বাড়ির ছেলেরা একত্র হয়ে মুড়ি খেতে খেতে গল্প করছে। চাদর মুড়ি দিয়ে সৈয়দুন নেসা চেয়ারে বসে তসবি জপছেন। চেহারা আগে থেকে শুকিয়েছে। সুজাতা সিফাতকে মেরে পড়তে বসিয়েছে জেসমিন। পলির পেটটাও খানিক উঁচু হয়েছে। নজরুল আলম বললেন, শাহবাড়ির নাজমুলের বিয়া হইয়া গেল, এইবার রাহুলের বিয়াটা দেওয়া উচিত। আব্বাই তো কইছিল, কিন্তু দেখা যাইতে পারলো না। শেষ কথাটা আফসোসের সুরে বললেন তিনি। সুজন রুহুলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোর পছন্দের কেউ আছে নাকি রে রুহুল?
ওর আবার কেডা থাকবো? মাইয়া মাইনষের পছন্দ কি এত খারাপ? রুহুল চোখ রাঙিয়ে তার পিঠে কিল বসিয়ে দিল। সুজন হাসল। কাশেম আলী অন্যমনস্ক হয়ে মাচায় বসে আছেন। শেষ রাতে আর ঘুমাতে পারেননি তিনি। মেয়েটার চিন্তায় সকাল থেকে কোনো কাজে মন বসাতে পারেননি। কাল কি একবার যাবেন ওই বাড়ি? কেউ যদি সন্দেহ করে? না গিয়েও তো মনে হয় শান্তি পাবেন না। কি ভাবেন আব্বা? তালেবের প্রশ্নে ভাবনার রেশ কেটে গেল। কাশেম আলীর মাথা নেড়ে বললেন, কিছু না। কাল রাতে কই গেছিলেন? চমকালেন তিনি, তবে বাইরে প্রকাশ করলেন না। তা মিথ্যে বললেন। পায়খানায় গেছিলাম হয়তো। তুই ঘুমাস নেই? আমিও এর জন্য বাইরে হয়েছিলাম, কিন্তু আপনি দেখছিলাম দাদির ঘরে যাইতে। আওয়ার সময় আম্মারে দেখতে গেছিলাম। বয়স্ক মানুষ কখন কি হইয়া যায়। সন্ধিয়ান চোখে পিতার দিকে তাকিয়ে রইল তালেব। তিনি যে কিছু লুকাচ্ছেন তা আর বুঝতে বাকি নেই তার। সারা ইউনিয়ন খুঁজেও সোহেলকে কোথাও পাওয়া গেল না। সারা রাত মেয়ে নিয়ে মদের আসরে ডুবে থাকলেও দিন হলে ঘরের ছেলে ঘরে ঠিকই ফিরে আসে, অথচ 4 দিন ধরে সেই ছেলে নিখোঁজ। তাও আবার এক অদ্ভুত ঘটনার পর থেকে। মা শায়লা ছেলের চিন্তায় চিন্তায় কেঁদে কেঁদে অস্থির। আশেপাশের কিছু ছেলে ছোকরারা নিয়ে কদিন ধরে ভাইকে খুঁজছে সাদ্দাম। মাস 3 আগে মেয়ে সন্তানের পিতা হয়েছে সে, যার ফলে ফুপুর বাড়িতে যাতায়াত অনেকটাই কমে গিয়েছে। উঠানের এক পাশে কেদারায় বসে আছেন হেলেনা। আজ নাজমুলের বউ ভাতের অনুষ্ঠান, তাই রান্নাঘরে গৃহিণীদের ব্যস্ততায় অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি। মিশ্রি আগের থেকে এখন একটু সুস্থ। জ্বর সারতে বিছানা ছেড়ে বাকিদের সাথে কাজে লেগে পড়েছে। বাড়িতে দেবরের নতুন বউ এসেছে, বড় বউ হিসেবে ঘরে শুয়ে বসে থাকলে হয়? মনের অবস্থাও এখন স্বাভাবিক। স্বামীর সেবা আর ভরসার বাস্তবতার সাথে মানিয়ে নিয়েছে সে। কিছুক্ষণের মধ্যেই কলপার থেকে গোসল সেরে বের হয়ে এলো নাজমল। নানিকে উচ্চক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভাই লজ্জায় পেল সে। হেলেনা টিটকারি মেরে বললেন, সাত সকালে আমার নানা ভাইয়ের কি এর গোসল করছে? ফরজ গোসল। চারিদিকে তাকিয়ে সবাইকে একবার দেখলো নাজমল। ভেজা লুঙ্গিটা দড়িতে না মেলে ঘরের দিকে হাঁটা দিল সে। ফটকের দাঁড়ে মায়ের সঙ্গে দেখা হতেই মায়ের কাঁধে ঝুলিয়ে দিয়ে বলল, নানিরে কিছু কও আম্মা। হেলেনা হো হো করে হেসে দিলেন। ফোলায় শরম পায়। শাহরি আর পারভেজও নানির কথা শব্দ করে হেসে ওঠে। মর্জিনা ছেলে লুঙ্গি দড়িতে মেলে দিতে দিতে মায়ের উদ্দেশ্যে বললেন, পোলাডারে শরম দিয়েন না তো আম্মা, পরে আর ঘর থেকে বাহিরই হইব না। মাইয়া মানুষের মতন শরম পাইলে হইব? নতুন বউ কই? ঘরে সাজতাছে। তাদের গল্পের মধ্যেই হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকলেন সিরাজুল্লাহ। আশেপাশে কোথাও তাকালেন না, ভদ্রতা বজায় রেখে কাউকে সালামও দিলেন না। সোজা হেঁটে চলে গেলেন বড় বোনের ঘরে। হেলেনা সেদিকে তাকে জিজ্ঞেস করলেন, হেডা কেডা গেল? গৃহস্থ বাড়িতে ঢোকার আগে যে কাশি দিতে হয় তাও জানে না, বেয়াদব। বড় জনের ভাই শেষরার মতন সারাক্ষণ বাড়িত পইরা থাকে। এখনো বন্ধ হয় নাই? কিছু কয় না কেউ? কেডাই কি কইব? আমনের জামাই তো ভাই ভক্ত মানুষ, এর লেগা কবে জানি আমার হাতে জাটার বাড়ি খায়। থাক, কিছু কইস না। জামাইয়ের গায়ে হাত তুলতে নাই, পাপ হইব। এর লাগেই তো এখনো সুস্থ সবল চলতে পারতাছে, না হইলে রাগ বেশি। আল্লাহ জানে তোর পুতের বউ আবার না তোর মতো নয়। আমার মতন হইলেই জামাইরে টাইট দিয়া রাখতে পারবো, না হইলে 3 বেলা শুধু লাথি উষ্টা খাইতে হইব। রক্ত তো ভালো না। কথা বলতে বলতে পিছু ফিরে তাকালেন তিনি। কোথা থেকে যেন নাজির এলো বাড়িতে, তবে মূল ফটক দিয়ে নয়, বরং পেছনের ফটক দিয়ে। এক হাতে তার লুঙ্গি ধরা, অপর হাতে দড়ি দিয়ে বাঁধা মাটির কলস। পেছনে আরও 2টো কলস হাতে লতিফ এসে দাঁড়িয়েছে। গতকাল লতিফকে দিয়ে খেজুরের গাছে কলস বাঁধিয়েছিল সে। আজ ভোরের কুয়াশা মাথায় নিয়ে তাকে দিয়েই গাছ থেকে রস ভর্তি সেই কলসগুলো পাড়িয়েছে নাজের। যদিও আরও আগেই বাঁধার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে গাছ পিচ্ছিল থাকায় বাধা হয়নি। ওখানে দাঁড়িয়ে সে চিৎকার করে ডাকল, তাল মিস্ত্রি। মাথায় ঘোমটা চেনে মেজো চাচির রান্নাঘর থেকে ছুটে দৌড়ে এলো মেশ্রে। নাজিরের ফ্রুচারা কুঞ্চিত কুচকে গেল। অসুখ ভালো হয়েছে? সোলার পার কি? এখন আমি সুস্থ। সবাই রান্না করছিল তাই একটু দেখছিলাম।
তার হাতটা নাকের কাছে টেনে নিয়ে শুকলো নাজির। পেঁয়াজ আদা রসুনের বিদঘুটে গন্ধ লেগে আছে। চোখ রাঙাতে চোরা চোখে আশেপাশে তাকালো মিশ্রি। নাজির কিছু বলল না, নিজেই ঘর থেকে গ্লাস এনে চাকনি দিয়ে ছেঁকে রস ঢেলে বলল, মৌসুমের প্রথম রস খাইয়ে দেখো তো কেমন লাগে। কাঁচা রস খাবো না, মাথা ধরবে। নাক মুখ কুচকে নিল সে। চুপচাপ খাও, কিছু হইব না, খালি নাখরা করে। চাপা ধমক দিল নাচের। কথায় না পেরে বারান্দায় পিড়িতে বসে এক নিঃশ্বাসে গ্লাসের পুরোটা রসই খেয়ে নিল মিশ্রি। রস পাতলা, তবে খেতে অসম্ভব মিষ্টি। কয়েক মুহূর্তের মধ্যেই মাথায় হালকা ঝিমো ধরল তার। চোখ হয়ে উঠল ঝাপসা। হঠাৎই শীত যেন খানিক বেরিয়ে গেল। কাঁপতে কাঁপতে শরীরের শীত চাদরটা আরেকটু টেনে নিতে নাজির হেসে পড়ল। এটুকু সহ্য করতে না পারলে হইব বউ? মিশ্রি তাকে চোখ রাঙালো। হেলেনা ডেকে বললেন, শুধু কষি বউরে খাওয়াইলেই হইব নাজির, একটু আমাগো মতন বুড়ি গো মিহি দেখো। আবারও গ্লাসে রস ঢালো নাসির। হেলেনার কাছে যেতে যেতেই বলল, কষে ধুয়ে বুড়ি কমিয়ে দেখতে হচ্ছেন কখনো? হ, যখন কষি আসিল না তখন এই বুড়ি আসিল। কেমন স্বার্থপর বেড়া মানুষ। নাজির সামান্য হাসল। হেলেনা দুই ঢোক খেয়েই হার মেনে নিলেন। মেয়ের হাতে থুড়ি দিয়ে বললেন, জাল দেওয়ার রস দিয়া শীতই পিঠা খামু। জাল দেওয়ার লাইগাও আনছে। হাতে রস ভর্তি কলসটা কিছুক্ষণের মধ্যেই খালি হয়ে গেল। ভাইয়েরা বাচ্চা কাচ্চারা সবাই এসে কাঁচা রস খেয়ে নিল। বাদ বাকি কলস নিয়ে লতিফকে বাড়ি পাঠিয়ে দিল নাজির। তার মা আবার ভালো রস জাল দিতে পারে। প্রতি বছর তাকে দিয়েই জাল করায় নাচের। মিশ্রি গেল রান্নাঘরে সবাইকে হাতে হাতে সাহায্য করতে। দুপুরে আজ সারা গ্রাম এই বাড়িতে আমন্ত্রিত। শীতের সকালে হাঁটাহাঁটি করে কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন আমিরুল শাহ। ঘমার্ত পোশাক বদলে রাস্তা করে কেদারায় হিসেব নিকেশ নিয়ে বসতেই ভেতরে আগমন ঘটল শালকের। তবে শালককে দেখে মোটেও তিনি অবাক হলেন না। আব্বাসকে ইশারায় চলে যাওয়ার নির্দেশ দিয়েই বললেন, দাওয়াত তো দুপুরে সিরাজ, তুমি দেখি সকাল সকালে আইয়া পড়ছ। মস্করা করার অবস্থায় সিরাজ উল্লাহ নেই। এতটা পথ হেঁটে আসে হাঁপাচ্ছেন। ছান্দার মধ্যেই ঘামে ভিজে গিয়েছে পরিধেয় বস্ত্র। আমিরুল শাহ পানির গ্লাস এগিয়ে দিয়ে তাকে বসতে বললেন। সিরাজুল্লাহ বসে পানি পান করে দম ছেড়ে বললেন, সেই রাইতের পর থাইকা সোহেলরে আর খুঁজে পাওয়া যাইতেছে না দুলা ভাই, ও কোথাও নাই। ডরাইছে হয়তো, ডরের চোটে গা ঢাকা দিছে। চিন্তা করো না, আইয়া পড়ব। ও আমার পোলা, ডরাইলেও আমারে বা সাদ্দামরে কিছু না কইয়া এতদিন পলাইয়া থাকবো না। ওর লগে কিছু একটা হইছে, খুব খারাপ কিছু। কি খারাপ হইব? ক্যাডাই করব? নাজির। গম্ভীর আমিরুল শাহ শব্দ করে হেসে উঠলেন, যেন কোনো কৌতুক শুনেছেন। সিরাজুল্লাহ চাপা ক্ষোভ প্রকাশ করে বললেন, আমনে হাসতাছেন? আমার পোলা পাইতাছি না আর আপনার হাসি আইতাছে? হাসতেছি অন্য কারণে। চিন্তায় তোমার বোনের মাথায় রক্ত উঠে গেছে। কইতাছে নাজি সব জাইনে গেছে, ওর বউয়ের ওরে সব কইয়া দিছে। এইটাও বিশ্বাস করা যায়, কিন্তু সোহেলের নাকি নাজিরের গায়েব কইরা দিছে। এইটা কি বিশ্বাসজনক? একলা এক পোলার আস্ত একটা মানুষের কেমনে গায়েব করব? আমরা টের পাইলাম না কেন? কেউ দেখলো না কেন? তোমার বোনেও তো ওরে নিত্যকে মাঝ রাইতে দুয়ার দেখছে। নাজির একলা না, ওর ভাই আছে না, সারাক্ষণ ওর কথায় ওঠে আর বসে। চামচাও তো একটা আছে। সকাল সকাল মেজাজ খারাপ করো না সিরাজ। নওশাদের এত সাহস নাই, জীবনে আমাগো কথার উপরে কথা কয় নাই, চোখ তুলা তাকায় নাই পর্যন্ত। আর চামচা কোনডা? মিল্টন পোলাপাইন মানুষ। নাজিরের অবশ্য অনেক মান্য কইরা চলে, তাই আমি সন্দেহবশত নিজে গিয়া খোঁজ নিছিলাম। ওই লতিফ আর নওশাদ মিল্লা সারা রাত ওগো মাছের প্রজেক্ট পাহারা দিছে। সিরাজুল্লাহর চৌকস মন সে কথা মানতে নারাজ। সবার চোখের আড়ালে কিছু কথা একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে? সোহেল ঠিক আছে তো? এখানে এসেই থেমে যান লোকটা। পিতামন অস্থির হয়ে ওঠে আর বসে না সেখানে। বড় বোনের সঙ্গে কথা না বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবে বেরিয়ে যান শাহবাড়ি থেকে। দুশ্চিন্তায় কোনো কাজে মন বসাতে পারেন না ফরিদা। রান্নায়ও আজ করে বসেন ভুল। কালি পড়া ভাতের পাতিলটা পুকুর পাড়ে মাছতে যেতে খপ করে তিনি চেপে ধরেন মিশ্রির ঘাড়। মিশ্রি অবাক হয়, ব্যথায় কুকড়ে উঠছে। ফরিদা চাপা স্বরে বলে ওঠেন, বিয়ে মাগি এই বাড়িতে আওয়ার পর থেকে একটা না একটা ঘটনা ঘটতাছেই।
নাজিরে আমি খাওয়াইয়া পড়াইয়া বড় করছি, এখন অয় আমার লগে আগের মতো আর কথা কয় না। আর সোহেল কই হয়, ওর লগে কি করছস তুই? মহিলাকে মিশ্রি আর ভয় পায় না, দেখলি গা খিনখিন করে ওঠে। তাছাড়া গায়ে গতরের শক্তি উচ্চতাও তার থেকে মিশ্রির বেশি, এই তাই খুব সহজে হিংস্র মহিলার থাবা থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। চামড়া কুচকে যাওয়া হাতটা আচমকাই মুচড়ে ধরে রহস্যময় হাসল। আশপাশ সতর্ক দৃষ্টিতে দেখে ফিস করে বললাম, এসব নোংরা গালি তোর মতো চরিত্রহীনের সাথেই যায়। এ বাড়িতে আসার পর থেকেই আমার স্বামীর চেয়েও বেশি তোকে আমি সম্মান করেছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু তুই তো ডাইনি, তাই আমার সম্মান আর বিশ্বাসের মর্যাদা দিতে পারিসনি তুই। সেই নিজের আসল পরিচয়টা, আসল রূপটাই দেখিয়ে দিলি, তাই না? ফরিদা বিস্ফোরিত নেত্রে হাঁটুর বয়সী মেয়েটার দিকে তাকিয়ে থাকেন। ব্যথায় মুখের রং বিবর্ণ হয়ে ওঠে। এটা কি সেই মেয়ে যে সবার ভয় কুকড়ে থাকতো, 10 কথাও পারতো না? না, এইটা হতেই পারে না। মিষ্টি তাকে ধাক্কা দিয়ে মেরে দূরে সরিয়ে দিল। দেহের ভারসাম্য ধরে রাখতে না পেরে ফরিদা লুচিয়ে পড়ল ধুলো মাখা মাটিতে। কুনুই আর হাতের তালুর নরম চামড়া ছিলে বেরিয়ে এলো রক্ত। সেই সব দেখে অদরে তৃপ্তির হাসি ফুটে উঠল মিশ্রের। হাঁটু গেড়ে সামনে বসে বলা, অপরাধ করে কেউ কখনো পার পেতে পারে না। উপরে একজন আছেন, তিনি সব দেখেন, শোনেন, জানেন। তোর মতো নিকৃষ্ট মহিলাদের বিচার তিনিই করবেন। সোহেলের যে অবস্থা হয়েছে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে তোর। আমিও কাশেম আলীর মেয়ে, সবাই বলে একেবারে বাবার মতো হয়েছি, তাই কোনো অংশে আমায় কম মনে করিস না। এতকাল চুপ ছিলাম ভয়ে নয়, ভদ্রতায়। পাতিল ধুয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরে মিশ্রে। ফরিদা পুনরায় চেঁচিয়ে জিজ্ঞেস করেন, কি করছস সোহেলের লগে, কই হয়? হাঁটতে হাঁটতে একবার পেছনে ফিরে তাকায় মিশ্রি, মুখ বাঁকিয়ে বলে, কে জানে কই, হয়তো জাহান্নামে, হয়তো বিভৎস দেহখানা কোনো জন্তু জানোয়ারের খাদ্য হয়ে খাদ্যনালীতে বাস করছে, নয়তো বা ফিট খেয়ে ফেলেছে নদীর মাছ। ফরিদা বাকরুদ্ধ হয়ে গেলেন। ধীরে ধীরে হারেন চেতনা। এভাবে যে কতক্ষণ পড়ে রইলেন কে জানে। দুপুরের দিকে সঙ্গী সাথীদের সঙ্গে খেলতে এসে এই অবস্থায় তাকে পড়ে থাকতে দেখতে পেল সুমা। সেই দৌড়ে গিয়ে বাপ চাচাদের ডেকে আনলো। সামিউল আর পারভেজ ধরাধরি করে মাকে নিয়ে গেল ঘরে। শাশুড়ি মাথায় পানি ঢেলে হাতে পায়ে তেল মালিশ করে শেষমেশ জ্ঞান ফেরাতে সক্ষম হলো বিধি। বউ ভাত উপলক্ষে বাড়ি অতিথি দিয়ে ভরে উঠেছে। মর্জিনার বাপের বাড়ির লোক, পুত্রবধূ, নানা বাড়ি লোক থেকে শুরু করে দূর দূরান্তে আত্মীয় স্বজন সহ গ্রামবাসী সবাই। কিন্তু তাতেও মর্জিনার শান্তি পাচ্ছে না। হঠাৎ বাড়ির মানুষগুলোর কি হলো? একে একে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, বিশেষ করে ফরিদা। বিয়ের এত বছরও গর্ভাবস্থা ছাড়া ওই মহিলাকে কখনোই তিনি অসুস্থ হতে দেখেনি, অথচ আজ কিনা এভাবে জ্ঞান হারালো। আড়ালে কি ঘটছে যা মর্জিনা জানেন না। দুপুরের ভোজনের সময় হয়ে এলো। মুমিনুল শাহ, 2 পুত্র আর ভাতিজা নিয়ে ছুটেন অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে। নওশাদ, মিল্টন, জাহিদ, শাহরিয়ার মিলে সবাইকে বেড়ে দিচ্ছেন খাবার। আমিরুল শাহ ছেলে মেয়েদের উদ্দেশ্যেই বললেন, তোরা সবাই অনুষ্ঠানের কাছে যা, দেখ সব ঠিকঠাক আছে কিনা। মানুষে অনুপস্থিত দেখলে পিঠ পিছে কিচ্ছা রটাইব। মাকে ছেড়ে পারভেজ আর আয়েশার যেতে ইচ্ছেই করলো না। দুজনে ভীষণ মা ভক্ত কিনা। ওইদিকে সামিউল আবার বাকিদের থেকে ভিন্ন। সে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বাবাকেই। বাবার প্রত্যেক আদেশ তার কাছে নিজের জীবনের থেকেও যেন অধিক গুরুত্বপূর্ণ। তারা যেতেই আমিরুল শাহ স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, হঠাৎ অচেতন হইয়া পড়ছিলে কেন? সকালে তো চারি বইরা খাইতে দেখছি। দুর্বল হওয়ার মানুষ তো তুমি না, তাইলে কি দেখে ডরাইছো? ফরিদার চোখ জোড়া এখনো আতঙ্কে বিরচমান। উঠে বসার চেষ্টা করতে আমিরুল শাহ থামিয়ে দিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর দীর্ঘশ্বাস ফেলে ফরিদা বললেন, বাড়িত খালকাইটটা কুমির ঢুকাইছি। সামিউলের বাপ আমার এত বছরের সাজানো গোছানো সংসারটা ধ্বংস কইরা দিতাছে। সরু দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে রইল আমিরুল শাহ। ফরিদা সেই দৃষ্টিও পরখ করে বললেন, ওরা আমাগো সোহেলরে মাইরা ফেলাইছে। চোখ মুখ কুচকে নিলেন আমিরুল শাহ। সকালে এসে ভাইও একই কথা বলে মেজাজ খারাপ করে দিয়েছে, আর এখন ভর দুপুরে মাথা খারাপ করেছে রেখে যাও বোন। ভাই বোন দুটোই পাগল হয়ে গিয়েছে। কটাক্ষ করে বললেন, লাশ কই? জানি না আমি, সব কিছু হাতের বাইরে যাওয়ার আগে আমাগো শক্ত হইতে হইব। তোরা ভাই বোনে গিয়া হক বাল পাকনা শামশের
মাথা মুন্ডু খারাপ কইরা দিতেছে। জীবনে বড় ভুল তো তোর মতন চুতমা বিয়া করা। আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন আমিরুল শাহ। যেন তার কোনো চিন্তাই নেই, বাবার সময় নেই। ওইটুকু এক ছোকরা নাকি তার মতো চতুর লোকের নাকের ডগা দিয়ে মানুষ মারবে, এও বিশ্বাসজনক? মানুষ মারার মতন সাহসী নাচই নয়, যা তেজ আর জোর সব মুখেই আর কাছে। পর মুহূর্তে আবার ভাবেন, জানলে ফরিদা আর সিরাজুলার আসল রূপ জেনেছে। তারটা তো জানেনি। মুমিন শাহ নিজে সব প্রমাণ লোপাট করেছে। ফাঁসলে কি একা ফাঁসবেন নাকি? মাথা নাড়িয়ে হাসলেন লোকটা। চলে গেলেন অতিথিদের কাছে। মাস্টার বাড়ির সবাইকেও অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। আগের মতো সম্মুখ শত্রুতা এখন আর তাদের মধ্যে নেই, যা আছে শুধুই চাপা হিংসা আর ক্ষোভ। এখন দুই বাড়ির যে কোনো অনুষ্ঠানে একে অপরের নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হতেই দেখা যায় তাদের। তবে বাড়ির নারীরা কেউ আসেননি। কাসেম আলী দুদিন আগেই বাড়ি বই এসে মেয়েকে দেখে গিয়েছেন। আজ সঙ্গে করে নিয়ে এসেছেন কপালের ঘা শুকানোর কি একটা ঔষধ। খাওয়া শেষে মেয়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। চাঁদের মতো সুন্দর মুখের কপালের ওই বিশ্রী দাগটা কলঙ্কের মতো লাগছে। আলগোছে হাতের ওষুধের প্যাকেট ধরিয়ে দিয়ে বলেন, কেমন আছেন আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো আব্বা, তুমি? প্রশ্নের উত্তর দিলেন না তিনি। আদরের মেয়েকে শত্রু ভর্তি বাড়িতে রেখে ভালো থাকবেন কিভাবে? কৃত্রিম হেসে বললেন, জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই আম্মা। তোর আব্বা এখনো বাচ্চা আছে। এই মলম নিয়ম কইরা 2 বার কাটা জায়গা লাগাইবি, দাগ দূর হইয়া যাইব। তুমি চিন্তা করো না তো আব্বা, আমি ঠিক আছি। তোমাদের জামাই আমার খুব যত্ন করে। যত্ন নিলে তো শুধু হইব না, যত্ন করতেও হইব। বিশ্বাস করা ভালা, কিন্তু অন্যের ভরসা থাকা উচিত না আম্মা। মনে রাখবা, দুনিয়াটা শক্তের বক্ত নরমের জম। তাই সব সময় শক্ত থাকবা, সত্যের পক্ষে থাকবা। মেলা বড় হইছো তুমি, তোমার উপরে এখন কত দায়িত্ব। জামিলের লগে যা করতে পারো নাই, শোলের লগে তা করছো। আমি খুশি হয়েছি, গর্ব হইতেছে আমার। একেবারে বাপের যোগ্য মাইয়া। মিশ্রি মুচকি হাসল। ভাইদের তাদের দিকে আসতে দেখে ওখানেই বাবা মেয়ের কথার ইতি ঘটল। এসেই তালেব সরাসরি প্রশ্ন ছুড়ল, তোর কপালে কি হয়েছে? স্বামী শিখিয়ে দাও মিথ্যেটাই বলল সে। খাট থেকে পড়ে গিয়ে কেটে গেছে। মাসুম বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। চিন্তিত হলো সে। এগিয়ে এসে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো, বকাঝকাও করলো। এখনো কি সে ছোট বাচ্চাটি আছে? খাট থেকে পড়ে কিভাবে? তালেবও শাসন করলো। চিন্তিত হলো ভীষণ। নাজির অদূরে দাঁড়িয়ে ভাই বোনদের কার্যকলাপ চুপচাপ শুধু দেখেই গেল, মাঝখানে আর এলো না। ওখানেই বউ ভাতের অনুষ্ঠান শেষ হলো। যাওয়ার সময় নতুন বউ শিউলিকে তার পরিবার নিজেদের সঙ্গে করে নাইওর নিয়ে গেল। নাজমুল যাবে রাতে। দূরের কোনো এক গ্রামে নদীর পাড়ে ভেসে উঠেছে অজ্ঞাত বিভৎস একটি লাশ। ফুলে ফেপে চেহারা, বিকৃত মাংসপিণ্ড খুলে খুলে যাচ্ছে, চেনার উপায়টুকুও নেই। লাশের পচার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে সেথায়। কারো চোখে আতঙ্ক, আবার কারো চোখে বা নিচে কৌতূহল খেলা করছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে। বেলা 11টা বাজল। গাড়ি থেকে সশব্দে দরজা খুলে নেমে এলো কয়েকজন পুলিশ। মুহূর্তেই জনতার মধ্যে চাপা গুঞ্জন আরো বেড়ে গেল। একজন হাবিলদার সেই বিভৎস লাশ কাপড় দিয়ে ঢেকে দিলেন। বাকিরা উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। একজন হ্যাংলা মতন যুবক সাহস করেই বলেই উঠল, আমি প্রথমে দেখছি, রোজকার মতন কাইল রাইতেও মাছ ধরতে বাহির হয়েছিলাম। সারা রাত মাছ ধইরা ভোরবেলায় কোষা পারে ঠেকাইতেই দেহি পানি কি জানি একটা ভাসে। সন্দেহবশত হারিকেন লইয়া কাছে গিয়া দেহি লাশ। দৌড়ের চোটে তখনই আশেপাশের জাইল্লাগো ডাক দিয়া জোরে করলাম। মনে হয় কেউ মায়েরা ফালাই দিয়ে গেছে। সেটা শরীর এখনো কাঁপছে, ভয়ে নাকি ঠান্ডায় বোঝা গেল না। পুলিশ মাথা নাড়িয়ে কলম দিয়ে গট গট করে খাতায় কি যেন লিখলেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে সেখানেই থামলো। দুর্গন্ধ দূর করতে কিছু একটা ছাড়লো। সব কিছু গুছিয়ে গাড়িতে করে লাশ নিয়ে গেল অভিমুখে। কোথাও যেন থেকে যেন ভিড় ঠেলে সেখানে এসে উপস্থিত হলেন সিরাজুল্লাহ, সঙ্গে তার বড় পুত্র সাদ্দাম। সাদ্দামের দৃষ্টি ঢেকে রাখা লাশটার দিকে।
গিয়ে স্থির হলো। দারোগার উদ্দেশ্যে বলল, আমার ছোট ভাই কয়দিন ধইরা নিখোঁজ, অনেক খোঁজাখুঁজি পরেও কোথাও পাই নাই। দারোগা বাকি কথা বুঝে গেলেন, বললেন, লাশ পচে গেছে, লাশ পচে গলে গেছে, চেনার আর কোনো উপায় নেই। এমনকি শরীরে কোনো চিহ্ন পর্যন্ত পাওয়া যায়নি। শনাক্তকরণের জন্য আমাদের থানায় আসতে হবে। সঙ্গে অবশ্যই নিখোঁজ ব্যক্তির ছবি এবং পরিচয়পত্র আনবেন। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সে পুলিশের জিপ দেহ নিয়ে স্থান ত্যাগ করলো। সিরাজুল্লাহ মাটিতে বসে পড়লেন, দুদিকে মাথা নেড়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করলেন, এইটা আমার সোহেল না, আমার সোহেল মরতে পারে না। সাদ্দাম ঠোঁট ফাঁক করে শ্বাস ফেলল। নিজের বুকের ভেতরেও কম অস্থিরতা বইছে না, তবুও পিতার বড় ছেলে হাওয়ায় নিজের অস্থিরতা লুকিয়ে রেখে তাকে বাহু ধরে বসা থেকে উঠালো। সে বলল, আমাকে থানায় যাইতে হইব আব্বা, আগে পরীক্ষা নিরীক্ষা হোক, তারপরে সব বুঝা যাইব। এখনই আম্মারে কিছু করার দরকার নাই। বাবাকে নিয়ে নিজেদের গ্রামে ফিরল সাদ্দাম। বন্ধ চায়ের দোকানের বেঞ্চে বসিয়ে রেখে বাড়ি থেকে ভাইয়ের পরিচয়পত্র নিয়ে বেরিয়ে এলো। তারপর বাপ ছেলে মিলে চলে গেল থানায়। সেখানে গিয়ে প্রথমে নিখোঁজের নালিশ করলো, বিভিন্ন তথ্য জমা দিয়ে চলে গেল হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে করতে সপ্তাহ পেরোলো। এই দিনগুলো লোক শুধু একটাই দোয়া করেছেন, এই ছেলে যেন কিছুতে সোহেল না হয়। কিন্তু সিরাজুল্লাহ সেই দোয়া কবুল হলো না। রিপোর্ট অনুযায়ী জানা গেল এটাই হচ্ছে সিরাজ পুত্র সোহেল। সংবাদের সত্যতা তিনি মানতেই পারলেন না। হাসপাতালে বসে হাউ মাউ করে কেঁদে দিলেন। সাদ্দামের চোখে অশ্রু। আদরের ভাইটাকে এভাবে লাশ হিসাবে দেখার কথা কখনো কি ভেবেছিল সে? বারণ সত্ত্বেও সোহেলের মরাদেহ নিয়ে কাটাছেঁড়া করা হলো, কিন্তু পচন ধরা লাশের আর কী বা পাওয়া যাবে? সেই লাশ নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে রাত হলো তাদের। গ্রামে পা দিতেই হাওয়ার বেগে সেই সংবাদ ছড়িয়ে গেল চারিদিকে। শায়লা মাটিতে গড়িয়ে কাঁদতে কাঁদতে পর দুইবারও জ্ঞান হারালেন। সিরাজুল্লাহর অবস্থা বিশেষ ভালো নয়। সংবাদ পেয়ে আমিরুল শাহ, ফরিদা আর তাদের দুই পুত্র তৎক্ষণাৎ ছুটে এলো ফরিদার বাপের বাড়িতে। মুমিনুল শাহ এবং তার পুত্ররাও কেউ এলোই না, এমনকি নাজিরও না। এলো শুধু নওশাদ। স্বজন হারানোর শত্রুর চোখে অশ্রু না দেখলে কি করে হয়? ফরিদাকে দেখে শায়লা এলোমেলো ছুটছে এলেন, কাঁদতে কাঁদতে গলা বসে গিয়েছে মহিলার। হেঁচকি তুলে ঘ্যার গলায় বললেন, আপা গো, আমার কি সর্বনাশ হয়ে গেছে দেখেন। ওরা কয় আমার সোহেল নাকি মইরা গেছে, এইটা নাকি হের লাশ। আমি তো আমার পোলারে চিনি না আপা, মুখ কয় ওর, ধরা যায় না কেন? ভাই বউকে কি বলে সান্ত্বনা দেবেন ঠিক বুঝে উঠতে পারেন না ফরিদা। দুর্বল পায়ে হেঁচে গিয়ে দাঁড়ান সাদা কাফন দিয়ে ঠেকে রাখা লাশের দিকে। সামিউল মুখ থেকে কাফনটা স্বল্প সরাতে উপস্থিত সকলের চোখ খিচে বন্ধ করে নিল। ফরিদা পড়ে যেতে গিয়েও পড়লেন না। পারভেজ ধরে নিল মাকে। আমিরুল শাহ এসে শ্যালকের পাশে বসলেন। সাদ্দামের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, কেমনে কি হয়েছে? মারলো কেমনে? তোমরাই বা জানলি কেমনে? সাদ্দাম ফুপাকে সবচেয়ে খুলে বলল, বেশ কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পর যখন তারা হাল ছেড়ে দিয়েছিল, তখনই এই লোক মারফত খবর পেল নদীতে ভেসে ওঠা পরিচয়হীন লাশের। তারপর সন্দেহবশত হাসপাতাল, থানা, পুলিশের কাছে দৌড়ে জানা যায় সন্দেহ সত্য। এই অজ্ঞাত লাশই আর কারো নয় বরং সোহেলের। সব ঝামেলা মিটিয়ে কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে লাশ নিয়ে। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেললেন। সামিউল জিজ্ঞেস করলাম, খুন করছে কেউ? খুন না করলে শরীরে কোপের দাগ থাকবো কেন? পানিতে পড়ছে কেমনে? হয়তো সাঁতার জানা পোলা, শাপলার ভর্তি বিলে ওই মাথা ঠেকা, ওই মাথা সাঁতার কাইটটা বড় হয়েছে। আমার সেই ভাইডা। কাউরে সন্দেহ হয় না? কারে সন্দেহ করবো? শত্রু তো কম নাই। 2 দিন পর পর ওর লগে ঝামেলা লাগে। নিখোঁজ হওয়ার 2 দিন আগেও ওই পাড়ার ডেলুর লগে হাতাহাতি হয়েছে। বাজারে কেডায় নাকি হুমকি দিচ্ছে। বারবার কইছি অযথা মাইন্সের লগে ঝামেলা করিস না, কিন্তু না, আব্বাই শাসনের বদলে আরও উস্কানি দিছে, আর হ্যাঁ উস্কানি পাইয়া।
সিরাজুল্লাহ শুনলেন কি শুনলেন না বোঝা গেল না। ছেলে হারিয়ে লোকটা একেবারে ভেঙে পড়েছেন। দেখতে অসহায় লাগছে। পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা কি এত সহজ? অথচ অমানুষ পাপিষ্ঠ সিরাজুল্লাহকে আজ এই কঠিন কাজটাই করতে হবে। প্রতিবেশীরা তাকে সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু তার পাপের কথা যদি জানতে পারতো তাহলে হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিত এতক্ষণে। গ্রামের পরিবেশে ভারী হয়ে উঠল। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হলো মৃত্যুর সংবাদ। সেই রাতেই অল্প কয়েকজন মানুষ নিয়ে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো সোহেলকে। সিরাজুল্লাহ কবরের দিকে তাকিয়ে একা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নওশাদ নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো, আফসোসের সুরে চুপ করে বলল, চোখের সামনে আপন মানুষদের মরতে দেখলে কত কষ্টই না লাগে। এই কষ্ট সবার জীবনেই আসে, কারো আগে আবার কারো বা পরে। ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালেন তিনি। নওশাদের দৃষ্টি অন্ধকারে কোথাও স্থির। স্বল্প আলোয় কালো চোখ জোড়া হীরের মতো চকচক করছে। মূর্তি যেন তার চোখ শক্ত হলো। শিকারের দৃষ্টিতে সিরাজের দিকে চোখের দিকে তাকে ফিসফিস করে পড়ল, আপনি তাও লাশ দেখেছেন, খবর দিতে পেরেছেন, কিন্তু আবার তো সেটাও দেখতে বা করতে পারিনি। তাহলে বুঝুন আমাদের কষ্টটা কেমন, আপনার থেকেও বেশি। সিরাজুল্লাহ চোখে মুখে বিস্ময়। নওশাদ নিজ দৃষ্টি সরিয়ে নিল। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখার ইচ্ছে হলো না। মুচকি হেসে মিলিয়ে গেল অন্ধকারে। লোকটা সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলেন। দুর্বল কণ্ঠে জেকে বললেন, আমারে ধর, কেউ আমারে ধর। সামিল এসে মামাকে ধরে নিয়ে বাড়ি গেল। রাতে কেউ ঘুমালো না। শায়লা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মরার মতোই পড়ে রইলেন ঘরের এক কোণায়। ফরিদা ভাই বউয়ের পাশে বসে রইলেন। পাড়া প্রতিবেশীরা দাফন শেষে চলে গিয়েছে, হয়তো সকালে আবার আসবে। আমিরুল শাহ বারান্দায় বসে গভীর ভাবনায় বিভোর। কি হচ্ছে এসব? বিষধর সাপের গর্তে কে হাত ঢুকালো? কার এত বড় সাহস? শ্যালক আর স্ত্রীর সন্দেহই কি তবে ঠিক ছিল? নাজির? না, সে হতেই পারে না। মানুষ খুন করার মতন সাহস তো যে তার নেই। এমনকি একা একটা লাশ কিভাবেই বা সে নদীতে ভাসালো? সন্দেহজনক তেমন কিছুই তো দেখেননি ভেবে কোনো কুল কিনারা খুঁজেই পান না তিনি। তাহলে কি আরও কোনো শত্রু রয়েছে যাদের এখনও তিনি চিনতে পারেননি? এখানে এসেই যেন ভাবনার সুতো ছিঁড়ে যায়। রাতটা কোনো মতে কাটালো। পরদিন স্ত্রী পুত্রদের নিয়ে বাড়ি ফিরে এলেন আমিরুল শাহ। দুদিন পর খুনের মামলার তদন্তের জন্য থানা থেকে পুলিশ এলো ঘটনাস্থলে। আগে জিজ্ঞাসাবাদ শেষ, তাই বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারা এলো বনখড়িয়া গ্রামের শাহবাড়িতে। দুপুরে রান্না শেষে যে যার ঘরে অবস্থান করছে। নাজির সবে গোয়ালঘরের গরুদের খাবার দিয়ে গোসল সেরে এসেছে। পুলিশকে দেখে দাঁড়িয়ে গেল সে। কিছু জিজ্ঞেস করার পূর্বেই পেট মোটা দারোগা গম্ভীর কণ্ঠে বললেন, এটা সোহেলের ফুফুর বাড়ি না? হ্যাঁ, ওই যে ওই ঘর। হাতের ইশারায় দেখালো। শব্দ পেয়ে জাহিদ বারান্দায় উক্কি দিয়ে দেখলো। হঠাৎ পুলিশ দেখে নিজেই গিয়ে ডেকে আনলো বড় চাচা চাচিকে। সাথে বাবার কানেও পৌঁছে দিল সেই খবর। ফরিদা ঘর থেকে বেরিয়ে এলেন। নাজির আর সেখানে দাঁড়ালোই না, ঘরে গিয়ে গায়ের পোশাক জড়ালো। নওশাদ দুপুরে খাবার খাচ্ছিল, সেও হাত দিয়ে বেরিয়ে এলো। ভেতরে গিয়ে বসতেই বলা হলো, পুলিশ বসলো না। আমিরুল শাহ, মুমিনুল শাহ উভয় সেখানে উপস্থিত হয়েছেন। মর্জিনা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ তাদের কর্মকাণ্ড দেখছে। পেছনে কারো অস্তিত্ব টের পেতেই সেদিকে তাকিয়ে দেখতে পেলেন পুত্রবধূকেও। দিন তিনেক আগেই বাপের বাড়ি থেকে ফিরেছে মেয়েটা। চাপা স্বরে ধমক দিয়ে বললেন ভিতরে যেতে। শাশুড়ি ভয়ে ঘরে চলে গেল শিউলি। মুমিনুল শাহ জিজ্ঞেস করলেন, আপনাকে হঠাৎ এখানে কি প্রয়োজন আইছেন? দারোগা আশেপাশে তাকিয়ে এতক্ষণ দেখছিলেন। প্রশ্ন শুনে সেদিকে তাকিয়ে বললেন, সোহেলের হত্যার তদন্তের জন্য এসেছি। লাশ পাওয়া গেছে সেই কোন দূরে? লাশের বাড়িও আটলড়া গ্রামে। তাইলে আমাগো বাড়ি কেন? এটা তার ফুফুর বাড়ি না। না, এটা আমাগো বাড়ি। তার ফুপু এই বাড়ির একমাত্র বউ। ফরিদা সরু দৃষ্টিতে দেবরের দিকে তাকালেন। পুলিশের উদ্দেশ্যে বললেন, আমি হ্যার ফুবু, যা কোয়ার আমারে কন। নিহতের পিতা থানায় মামলা করেছেন। নিখোঁজ হওয়ার পর আগে নাকি শেষ এই বাড়িতেই তাকে দেখা গিয়েছিল। সাথে খুনি সন্দেহে একজনের নামও লিখে এসেছেন। শেষ দেখা গেছে তো কি হয়েছে? দেখেন, এসব পুলিশ ঝামেলা পড়তে চায় না। গ্রামে আমাকে একটা সম্মান আছে। একজনের লাইগা বাকিরা সহ্য করবো কে? আমিরুল শাহ জিজ্ঞেস করলেন, কার নাম কইছে? নাজির শাহ।
ফরিদাবাদে উপস্থিত সকলে অবাক হলেন। আমিনুল শাহ যেন এমন কিছুর অপেক্ষায় করছিলেন এতক্ষণ। নাজির শুনেছে কথাগুলো, তাই নওশাদকে ইশারায় চুপ থাকার নির্দেশ দিয়ে বলল, আমি নাজির শাহ। ক্যাডে কি নালিশ জানাইছে? কারে কি করছে আমি? পুলিশের চোখ এবার এসে থামলো যুবক ছেলেটির দিকে। আপাতমস্তক ভালো করে দেখলো, একবার বলল, মৃতের পিতা সিরাজুল্লাহ খুনের আসামি হিসাবে আপনার নামে মামলা করেছেন। আপনাকে এবার আমাদের সঙ্গে যেতে হবে। নাজিরের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ নেই। সে স্বাভাবিক গম্ভীর। চুপ থাকার নির্দেশ দেওয়ার পরেও নওশাদ এগিয়ে এসে বলল, কেউ মামলা করলো আর পুলিশ এসে তাকে আসামি বাড়িয়ে ধরে নিয়ে গেল। বাবার বাড়ির আবদারটা কি? পুলিশের কাজ আগে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ জোগাড় করা। প্রমাণ বা আদালত কর্তৃক ওয়ারেন্ট আছে আপনাদের কাছে? দ্বারকার গলার জোর কিছুটা দুর্বল হলো। জিজ্ঞেস করলেন, আপনি কে? ওনার আপন ছোট ভাই। ভাতিজার কথা শুনে মুমিনুল সাহেব বেশ সাহসী পেলেন বোধ হয়, তাই খেকিয়ে উঠলেন, কইলে এই হইল? কথা নাই বার্তা নাই, কেডা না কেডাই নালিশ করছে, তাই ধরতে আইয়া বসছে। আমগো বাইরের ফুলা সিরাজের ফুলারে খুন করবো কে? আমগো সম্পর্কে ধারণা আছে আমনে গো? এই গ্রামের নাম করা বংশ আমরা। দারোগা পরিস্থিতি সামলানোর উদ্দেশ্যেই বললেন, আপনারা শান্ত হন, ঠান্ডা মাথায় কথা বলি। সরাসরি আইয়া আসামি বানাইয়া ধরে নিয়ে যাওয়ার কথা কইলে শান্ত থাকুন কেমনে? আমগো গণ্য মুখ ভাবছেন? আইন সম্পর্কে জানি না কিছু। এই গ্রামের চেয়ারম্যানের লগে আমাগো পরিবারের বন্ধুত্ব সম্পূর্ণ একটা সম্পর্ক আছে। নাজির এক পলক বড় চাচাকে দেখে ছোট চাচার দিকে তাকালো। এই লোকটার মতলব সে বুঝতে পারে না। এত কিছুর পরেও সদা নাজিরের পক্ষে কথা বলার জন্য যেন এগিয়ে থাকে। এতে লাভ কি তার? ভাবনা বাদ দিয়ে খুব শান্ত কণ্ঠে পুলিশের উদ্দেশ্যেই সে বলল, আমি কেন মারবো স্যার? তার লগে আমার কি জমি জমালে কোনো বিপদ আছিল নাকি? সে আমার আত্মীয়, বড় চাচির ভাইপুত বললাম মাঝে মাঝে বাড়িতে আইতো। আমাকে মধ্যে সম্পর্কও ভালো আছিল। দোকান পার গিয়ে একটু জিগাইলেই জানে যাবেন। আর আপনি কিনা সরাসরি খুনি বানিয়ে দিলেন। না, তেমন কিছু না। আসলে তিনি অভিযোগ করেছেন তাই। তাই আপনি কইতে পারেন না? ক্ষমতা আছে বললে তোর অসৎ ব্যবহার করা তো উচিত না। এমন করে অপমান করলে তো থানায় তো আমগো গিয়েও আপনার বড় অফিসারের লগে কথা কইতে হয়। বড় ভাইয়ের দূরদর্শিতা দেখে অবাক হয় নওশাদ। এত শিক্ষিত হয়েও তো সে অপরাধ করার পর এমন নির্ভয়ে কথা বলতে পারে না। তবে আমিরুল শাহ একটা কথাও বললেন না। তিনি দর্শক মাত্র। ধরে নিয়ে গেলে যাক, তাতে তার কি বরং লাভই হবে। ফরিদা মুখ খুললেন, জমি জমা লইয়া ঝামেলা না থাকলেও ঝামেলা যে নাই তেমন তো না। তুই সোহেলের গায়ে হাত তুলছস, সবার সামনে মারার হুমকি দিছস, অস্বীকার করতে পারবি? পুলিশের চোখে মুখে কৌতূহল। নাজির মৃদু হেসে বলল, কেন ঝামেলা হয়েছিল? তাহলে কি এক হাতে বাজে নাকি আমি তোর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আইছিলাম? খুনের হুমকি দিয়েছিলাম? কইলে পুরো কইবেন। পুরো ঘটনা খুলে বলুন, আমাদের আবার ফিরতে হবে। মর্জিনা ভেতর থেকে বেরিয়ে এলেন। লোহার গেট ধরেই বললেন, এইটুকু ঝামেলা সব বাড়িতে হয়, তাই বললা কেউ কাউরে খুন করে? আমি ওর চাচি, আমি নিজে তখন উপস্থিত আছিলাম। পোলা আর হ্যার বাপ সারাক্ষণ এই বাড়িতে পইরা থাকতো। কেউ আমনের বউলে খারাপ কথা কইলে কি আমনে বইয়া থাকবেন? তাই এক কথা দুই কথা হইছে, তাও বহু আগে। ধরেন কয়েক মাস পার হইছে। মারলে তো তখনই মারতো, এতদিন পরে সামান্য ঘটনা লইয়া কেডাই মারে? হিংসায় বাঁচে না, তাই বাপ মা মরা পোলাডার ঘাড়ে দোষ চাপাইতে চাই। সবকিছুর মাঝে ছোট জায়ের দখলদারিতে বিরক্ত ফরিদা। সে কি জানেই সবের? তবুও ফরিদা আছেন বলেই যেন মাঝখানে বাগড়া দিতে চলে আসতেই হবে। মুমিনুল শাহ স্ত্রীকে কিছু বললেন না, উল্টো একমত পোষণ করলেন। নাজির ফটকের দিকে কয়েক পা এগিয়ে এলো, বলল, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। এমন কথা কাটাকাটি কত মাসের লগেই হয়। এই যে আমার নিজের কতগুলো স্বাস্থ্য ভাই, তা করেও বকি মারি, তাই বলে কি জানে মেরে দিব? যে বলা মরছে তার চরিত্র বিশেষ ভালো না। এই রোড তাহলে মুখ দেওয়ার কুত্তা। কয়েকদিন আগেই তো চত্বর বাজারের এক লোকের বইয়ের লগে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে। বাজারে বিচারও হয়েছিল। এই যে আমার বড় চাচায় মেম্বর লইয়া গিয়া সারে আনছে। পূজার মাঝে এক হিন্দু মায়ের লগেও নেশা পানি খাই আকাম করছে। তার উপরে জুয়া খেলে, চুরি ডাকাতি করে। জোয়ান কালে হার বাপ দাদারাও করতো। কত হুমকি দামকি যে অন্যেরা দিছে, তাকে মাঝেই না আবার কেউ। কথা শেষ না করে বড় চাচির দিকে তাকে বিচ্ছু ফাঁসল নাচের। ফরিদা পাকরুদ্ধ হয়ে গেলেন। এই ছেলে কিনা নাজির
দারোগার দিকে হাত বাড়িয়ে নাড়িয়ে নাড়িয়ে বলল, আইয়েন, হাঁটতে হাঁটতে কথা কই। সবার উদ্দেশ্যে আরও কিছু কথা বলে হাবিলদার দুজনকে নিয়ে দারোগা আগে আগে বাড়ি থেকে বের হয়ে গেলেন। মিশ্রি স্বামীকে ডাকলো। এখনো তো খাননি কিছু, খেয়ে যান। আইয়া খামো। নৌশাদ, বিকেলে দেখে খেতে যাইছে একটু। নওশাদ বিপরীতে কিচ্ছু বলতো না, ইচ্ছে করলো ভাইয়ের সঙ্গে যেতে, কিন্তু বকবে বলে যেতে পারলো না। মুমিনুল শাহ ভাই ভাবির উদ্দেশ্যে বললেন, এই কামটা কি ঠিক হইল? ভাইজান, তোমার শালারে বুঝাইও, বয়স তো কম হয় নাই, আমাকে সম্মান নষ্ট করার পায়তারা করে। আর ভাবি, আপনারও কই, এমনিতে তো দেওয়ারের পোলা আমার পোলা কইয়া জান দেন, তাইলে আইস কি হইল? এসব কইয়া বিপদ ডাইকে আনলেন না? লোক জানলে মন্দ কইব। জুয়ানকালে তো আমগো কম বিপদে ফালান নাই। স্ত্রীকে নিয়ে ঘরে চলে গেলেন তিনি। আমিরুল শাহ নীরবে ত্যাগ করলেন স্থান। ফরিদা সেখানেই দাঁড়িয়ে রইলেন। ইদানিং মাথা কাজ করছে না, কি হচ্ছে যে সব যেন ভাবনার বাইরে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পুলিশদের মন থেকে সন্দেহ সরিয়ে সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরে এলো নাজির। মিশ্রি এখনো ভাত নিয়ে তার অপেক্ষায় বসে আছে। তা দেখে হাসল সে। শব্দহীন হেঁটে সামনে এসে বসে পড়ল। মিশ্রি জিজ্ঞেস করল, কি বললো ওরা? এখন আপনাকে সন্দেহ করছে? নাজির তার কপালের ক্ষতস্থানের দিকে তাকালো। ক্ষত শুকিয়ে গেছে, তবে দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি। সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজিয়ে দিয়ে বলল, যা কান পরা দিছি, করার তো কথা না। কিন্তু আপনার বড় চাচা চাচি, এমনকি ওই লোকের বাবাও তো সব জেনে গেছে। জানুক, তুমি চিন্তা করো না তো। কইছি না, সব ভুলে যাও। প্রমাণ থাকলে তো কিছু করবো। এখন খাও তাড়াতাড়ি। দুজনে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিল। মসজিদের মাইকে আসর আজান শুনে ঘর থেকে বের হলো নাজির। সন্ধ্যা হলেই আবারও ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। নামাজ শেষে মসজিদের বাইরে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল দুজনের। হাঁটতে হাঁটতেই গিয়ে দাঁড়ালো সরিষা ক্ষেতের পার। চারিদিকে হলদে ফুল ফুটে আছে, কি সুন্দর দেখতে লাগছে। এবারেও ফলন ভালো ভালো বলল, এই সপ্তাহে শস্য কেটে শেষ করবো, লাভ মনে হয় ভালোই হইব। শুনেছি সরিষা ক্ষেতের জন্য ওরা কি জমি কিনবে। ভাবছিলাম কিনবো, কিন্তু না করে দিছে। কেন? টাকার সমস্যা? না, নিজে থাকতে অন্য জমি টাকা নষ্ট করে কিনবো কে? নিজেদের জমি? নাজির উত্তর দেন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পরিশ্রমের ফসলের দিকে। নওশাদ ভাইয়ের হেয়ালি দেখে অস্থির হলো, আচমকাই বলে উঠল, অনেক হয়েছে ভাই, এত অপেক্ষা আর ভালো লাগে না। ওরা আমাদের আর কোনো ক্ষতি করার আগে আমরাই চলো পেরে দেই। কারে? আমিরুল শাহ আর তার স্ত্রী। খাসের বাকি কখনো স্বীকার করতে দেখছস? কথাটা ঠিক বুঝতে পারলো না নওশাদ। প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। নাজির দুর্বোধ্য হাসে। খাসের বাকি হয় দুর্বল, সারাদিন যাই করুক, দিন শেষে খাসাই থাকবে শেষ আশ্রয়স্থল। তাহলে স্বীকার করতে হয় বনের পাখি। তখন নির্দিষ্ট কোনো ঠিকানা বা দুর্বলতা নাই, তার এক জায়গায় থাকে না। নতুন ডাল আর মালের সন্ধানে পথহীন উইরা বেড়ায়। তারা হয় হিংস্র, চতুর। ভাইয়ের জটিল কথার অর্থোদ্ধার করতে সময় লাগে নওশাদের। যখন বুঝতে পারে তখনই অবাক কণ্ঠে বলে, সিরাজুল্লাহ। ওদের হাসি আরও প্রশস্ত হয় নাজিরের। নওশাদের চোয়াল ততই শক্ত হয়। তাহলে আর অপেক্ষা কিসের? অপেক্ষার নতুন ধান ঘরে তোলার, কাল বৈশাখী ঝড়ে সবকিছু ধ্বংস হওয়ার। ততদিন উরুক না হয়। এতদিন সবুরে মেওয়া ফেলে। সহ্য হচ্ছে না আবার। তাহলে আয় একেবারে বড় পাখি আগে শিকার করি। বড় পাখি? হ্যাঁ, ছোট পাখি যখন তখন ধরা যাইব, কিন্তু তা করে রক্ষা করা, মদত দেওয়া বড় পাখির সুযোগ বুঝছে এক থাপায় ধইরা আরেক থাপায় কেল্লা ফতে করে দিতে হইব। তাইলে ছোট পাখি বিচ্ছিন্ন হয়ে যাইব। কার কথা বলছো? আমাকে প্রিয় চেয়ারম্যান আতা চাচা। মাথা ঠিক আছে? এত সহজ? সে রাজনীতি করে, ছেলে সাঙ্গপাঙ্গদের ডিগিয়ে কাছে ঘেঁষাই তো অসম্ভব। যদি সম্ভব হয় তবুও কিভাবে? উল্টে ধরা পড়ে যাব। তোর বুদ্ধিতে করলে ধরা পড়বে, কিন্তু আমার বুদ্ধি জটিল। নাজির সাহেব রুমন একা কাম করে না। নওশাদের দৃষ্টিতে কৌতূহল জমে। কৌতূহল নাজির ভারী পছন্দ করে। বলা, গোলামের প্রতি জানে কোন দল করে? কয়েকদিন পর বড় সমাবেশ হইব। সমাবেশ মানে তো বুঝাছি, দলে দলে মারামারি। এর বিরোধী নুরুজ্জামান পরপর 2 ইলেকশনে হাইরা অবস্থা খারাপ। ব্যাডাল লাগে ভিতরে ভিতরে ঝামেলা আছে, সুযোগ পাইলেই টপকাই দিব।
আমগুকে আমি শুধু তারই সুযোগ করে দেওয়া কেটে জানবো বুদ্ধিকার চেয়ারম্যানের লগে আমাকে সম্পর্ক কত ভালো মারলে একমাত্র লাভ বিপক্ষ দলের। নওশাদ অবাক হয়। বড় ভাইয়ের বুদ্ধি দেখে গর্বে বুক ভরে ওঠে। এত গভীর ভাবনা কখনো ভেবেছে বলে মনে পড়ে না তার। মাঘের অবসান ঘটিয়ে ফাগুন এসেছে ধরায়। গাছের জীর্ণ পাতার ঝরে পড়েছে বাতাসের প্রখর হাওয়ায়। পুরনো পঞ্জিকা বদলে সূচনা ঘটেছে ইংরেজি নতুন বৎসরের। এখন সাল 1997। নাজির ভেবেছিল চেয়ারম্যান আতাউর রহমানকে দিয়েই তার প্রতিশোধের সূচনা করবে, কিন্তু কথায় আছে না, মানুষের চেয়ে আল্লাহর পরিকল্পনা অতি উত্তম।